One of the best batsmen Pakistan has produced. 2003-এ যখন টেস্ট Second ম্যাচ only to Javed পাকিস্তানের কাছে Miandad. হেরে গিয়েছিল বাংলাদেশ, Imam just 8 away from the century, but he would not be bothered about that. যখন 8 What he উইকেট, would তখন be একটা bothered about বলে is to make sure that he can achieve that target of 261. Just নন 53 স্ট্রাইকার runs এন্ড behind. থেকে ব্যাটসম্যান বের হয়ে গিয়েছিল। রবিন চাইলে কিন্তু 8 করে ফেলতে পারত। But now Inzamam ul Haq will be eyeing the area over extra, moved away. Had a little bit of words with Khalid Mashood. Well, the Bangladeshi bowler has shown a great sportsman spirit. Intense moments. Both these players smiling. That's good to see. এই যে এই কথা, Omar Gul was backing up too much. He just stopped, gave a warning to the batsman. He could have easily run the এই batsman ম্যাচটা out. হেরে গিয়েছিল, কিন্তু But that's a চাইলে great কিন্তু আউট gesture করতে পারত। from the Bangladeshi player. এবং ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতেও Although যেতে it's পারত, such a close match, কিন্তু বাংলাদেশ হেরে that was a গিয়েছিল। great sportsmanship on 53 runs required. Feels when they have moved in. And Inzamam ul Haq played a beautiful stroke. আজকে আমরা 2003 সালের মুলতান টেস্টের গল্প বলবো। এখন এই গল্পটা বলাটা দরকার হলো কেন সেটা আগে একটু বলে নিই। রাওয়ালপিন্ডিতে আমরা টেস্টটা জেতার পরে মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া একটা কমন টোনে স্টোরি করেছে যে মুলতানের দুঃখ ঘুষলো এসে রাওয়ালপিন্ডিতে। আমি নিজেও এই টোনে একটা ছোট্ট রিভিউ করেছি। তো যেটা হয়েছে যে ওই স্টোরির ভিতরে কেউ 2-1 লাইন বলেছেন, কেউ বলেননি যে মুলতানে আসলে কি হয়েছিল। মুলতান কিন্তু 21 বছর আগের ঘটনা, 2003 মুলতান 21 বছর আগের ঘটনা। ফলে আমাদের এখনকার যে প্রজন্ম এই ক্রিকেট ফলো করছেন, এই আমাদের কন্টেন্ট দেখেন বা পত্রিকায় পড়েন বা অনলাইনে পড়েন, তাদের বেশিরভাগেরই মুলতান টেস্টের সময় জন্ম হয়নি বা কেবল 5-6 বছর বয়স, এই প্রজন্মই তো। ফলে মুলতান টেস্টটা কেন আমাদের জন্য নস্টালজিক এবং কেন মুলতানের প্রতিশোধ এই রাওয়ালপিন্ডিতে হলো, এই ব্যাপারটা নিয়ে তাদের একটা আগ্রহ টের পেলাম। আমাকে কয়েকজন মেসেজ করেছেন বা আমাকে কয়েকজন সরাসরি বলেছেন, আমার একেবারে জুনিয়র কলিগ বা বন্ধু, স্থানীয় জুনিয়র। জানেন আমার বেশিরভাগ বন্ধু কিন্তু এই 20-22 বছর বয়সী, যে কোনো কারণেই হোক এদের সঙ্গে আমার বনে বেশি। তো এরা অনেকেই জিজ্ঞেস করতেছে যে দাদা আসলে মুলতানে কি হয়েছিল। মুলতানে পাকিস্তানের কাছে বাংলাদেশ হারিয়ে গেছিল এটা বুঝতেছি, কিন্তু ঘটনাটা কি ছিল, কেন এটা এত গুরুত্বপূর্ণ। তো সেই গল্পটা একটু বলবো বলে আজকে বসে সিরিজও খেলছি এর মধ্যে। মানে এখন যেটা আমরা 2 টেস্টের উপরে খেলি না, সর্বোচ্চ গেলে 3 টেস্ট খেলি, ওই সময় আমরা 5 টেস্টের সিরিজও খেলছি। এবং সেই টেস্টগুলোর রেজাল্ট কি হতো, আপনারা যারা একটু পুরনো আর্কাইভ টার্কাইভ ঘুরতে পারেন, বিশাল ব্যবধানে হারা ইনিংস এবং বিশাল ব্যবধানে হারা, এটা আমাদের কমন প্র্যাকটিস ছিল। কখনোই মানে ফরেনারদের জন্য, ইনক্লুডিং ভারতের জন্য ওয়েলকামিং জায়গা না। দর্শকরা ওয়েলকামিং, সাধারণত গ্রিন টপ উইকেট থাকতো, মানে সবুজ ঘাস, সেইখানে বল পড়ে সেই সময় ওদের তো অফুরন্ত একটা পেস ব্যাটারি সাপ্লাই। আগ পর্যন্ত ওই পাকিস্তান ট্যুরটা ছিল আমাদের ইতিহাসের সেরা টেস্ট ট্যুর, সেরা টেস্ট। এর আগে আমরা 2003 এবং ওই ইংল্যান্ডের বিপক্ষে জয়, এর মাঝখানে আমরা ওয়েস্ট ইন্ডিজের একটা দলরে হারাইছি, সেকেন্ড টায়ারের দলরে হারাইছি, জিম্বাবুয়েকে হারাইছি। এছাড়া আমাদের টেস্টে বলার মতো কোনো পারফরমেন্সই ছিল না। ফলে 2003 সালে ওই সময় আমাদের প্রত্যাশা ছিল যে 3টা টেস্টে বাংলাদেশ ইনিংসে হেরে আসবে এবং একাধিক টেস্টের একাধিক ইনিংসে আমরা 100 নিচে অল আউট হবে, এরকম একটা মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস ট্যুর। বিশেষত 2003-এ আমরা বিশ্বকাপের যে ডিবাকলের ভিতর দিয়ে আসলাম, খালেদ মাসুদ পাইলটের নেতৃত্ব মিলে, এরকম একটা অবস্থায় আমরা গিয়ে পৌঁছালাম করাচিতে। করাচিতে যে প্রথম টেস্টটা খেললাম, এখানে বলার মতো কিছু ছিল না, আমরা 7 উইকেটের বিশাল ব্যবধানে হারলাম। স্টিল করাচির এই টেস্টটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য টেস্ট, কারণ এই টেস্টের 2 ইনিংসেই আমরা 250 পার করা ইনিংস খেললাম। এরকম ঘটনা আমাদের এর আগে টেস্টে খুব একটা ঘটে নাই। মানে এর আগে আমাদের টেস্ট সিরিজে আর বোলার হিসাবে রফিক ভাইয়ের জন্য এটা অবিস্মরণীয় একটা সিরিজ ছিল। 2 ইনিংস বা 5 উইকেট সহ
সঙ্গে আমরা খুব একটা ফাইট করতে পারি নাই, শেষ ইনিংসে বিপক্ষে ইমপ্রুভমেন্ট করতেছে। পেশোয়ার টেস্টে আমরা প্রথম ইনিংসে 361 রান করলাম, যেটা আমার যতদূর মনে পড়ে আমাদের অভিষেক টেস্টে করা সেই 400 রানের দুর্দান্ত বল করলো। রফিক ভাই 5 উইকেট নিল এই সিরিজে, এই প্রথম। এদের মধ্যে কারণ নাই। ও আর সুজন ভাই হচ্ছে থার্ড পেসার, বা আঙ্গুল তুলে দিল। এটা নিয়ে পরে অনেক হইচই হয়েছে, অনেক গ্যাঞ্জাম হয়েছে, এবং আতার ভাই ওইখানে ড্রেসিং রুমে রীতিমতো মানে মারামারি করতে বাকি রাখছিল। আতার ভাই যখন রশিদ লতিফ এই আবেদনটা করলো, টিভিতে রিপ্লে দেখানো হলো, তখন আতার ভাই বললো যে এটা একটা চিটিং, পরিষ্কার চিটিং, ক্রিকেটের সঙ্গে প্রতারণা। তখন রমিজ রাজা ছিল আতার ভাইয়ের সঙ্গে ধারাভাষ্যকার। আর রমিজ রাজা বললো যে তুমি টিপিক্যাল বাংলাদেশি একটা কথা বললা। আর বললো, আতার ভাই জবাবে মুচকি হাসে বললো যে রশিদ লতিফ যেটা করলো এটা হচ্ছে টিপিক্যাল পাকিস্তানি চুরি, চিরকাল তোমরা এই চুরি করে আসছো। মনে রাখবেন যে আতার ভাই কিন্তু বড় হয়ে ওঠে পাকিস্তানে, এবং আতার ভাইকে মানে অনেকেই আতার ভাইকে পাকিস্তান ভালোবাসে বলে গালি দেয়। এই লোকটাই কিন্তু পাকিস্তানে বসে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের হয়ে যুদ্ধ করে আসছে প্রেস বক্সে। এইগুলা রেসপেক্টটা রাখতে হয়, যে কে ওটা রাখারদের মানে ইনজামামদের জানাইছিল, কিন্তু তারা বলছিল চুপ করে থাকতে। সবচেয়ে যেটা ছিল, বোলার ছিল ইয়াসির যখন শুনতে পারছে রশিদ লতিফ বলতেছে যে এটা ক্লিন ক্যাচ ছিল না, তখন ইয়াসির প্রস্তাব করছিল যে অলোকরে ডেকে পাঠানো। অলোক তখন বাউন্ডারি ক্রস করে নাই, এখানে তারে সিনিয়ররা আটকাইছিল। ইয়াসির এই জন্য বলছে বহু পরে, এই মাত্র 2-3 বছর আগে ইয়াসির একটা ইন্টারভিউতে বলছে যে স্টিল আমি এটার জন্য রিগ্রেট ফেল করি, এবং আমার পাকিস্তানি বলে নিজের পরিচয় দিতে লজ্জা হয়, কারণ আমাদের সিনিয়ররা ওই সময় ভদ্রতাটা দেখাইতে পারে না। তো যাই হোক, অলোকদার এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। রশিদ লতিফের প্রতারণা এবং অশোকার যে কুৎসিত আম্পায়ারিং, এই পুরো অশোকার কুৎসিত আম্পায়ারিং আসলে আমরা তখনও সেরাটা দেখি নাই। মানে উনি কত কুৎসিত ওই টেস্টে করতেছেন, এটা সেরাটা আমরা তখনও দেখি নাই। এটার জন্য আমাদের 4th ইনিংস পর্যন্ত ওয়েট করতে হবে। 4th ইনিংসে 262 রানের টার্গেটে পাকিস্তান ব্যাট করতে নামলো। আসলেই খুব দুরূহ উইকেট। সেখানে আমাদের সুজন ভাই, রফিক ভাই এবং মঞ্জু ভাই ফার্স্ট ইনিংসে খারাপ করলো, সেকেন্ড ইনিংসে দুর্দান্ত উঠলো। এই তিনজনের বোলিং তোপে পাকিস্তানে একেবারে থরহরিকম্প যারে বলে। মানে পাকিস্তান মনে হচ্ছে যে 100 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। তো ওই আগের 2 টেস্ট ঢাকায় বসে দেখছি, তখন তো চাকরি করি না, তখন প্রথম আলোতে কন্ট্রিবিউট করি, ইচ্ছা হলে এই বাড়ি চলে যাই। তো থার্ড টেস্টের সময় আর আমরা তখন জয়ের উৎসব, শুধু আমার ফ্যামিলিতে না, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় জয়ের উৎসব শুরু হয়ে গেছে। সুব্রতা পরে একটা লেখায় পড়ছে, আমার মনে পড়ে, একটা লেখায় লিখছে যে তখন পুরো দেশের মানুষ রাস্তায় 53 রানে অপরাজিত ছিল। বুঝেন কতটা কষাস খেলতেছিল আগের দিন, কারণ ওই প্রান্তে উইকেট যাচ্ছে। ইনজামাম সকালবেলায় এসে প্র্যাকটিস পুরো বদলায় ফেললো। সে ঠিক করলো যে না, কাউন্টার অ্যাটাক করতে হবে, ওই প্রান্তের ব্যাটসম্যানরা স্ট্রাইক দিব না। তার সঙ্গে তখন সাকলাইন ভাই হচ্ছে 3 রানে অপরাজিত। সাকলাইন ভাইরে যতটা সম্ভব শিল্ড করে সে স্ট্রাইকে যায় আর 4-6 মারে। এই দিনটা তারপরেও প্রায় 150 রানের মতো, তখনও তারা পিছনে। এই 150 রানের মধ্যে আমরা অন্তত 5 বার সুযোগ পাইছি এই 4 উইকেট তুলে নেওয়া। এই 4 উইকেট 5 বার অন্তত সুযোগ পাইছি। এই সময়ে আমাদের কিছু দুর্ভাগ্য, এবং অশোকা ডিসিলভা এবং রাসেল টিফিন, যতদূর মনে পড়ে সেকেন্ড আম্পায়ার ছিল রাসেল টিফিন, এদের নোংরা আম্পায়ারিং এর কারণে আমরা ম্যাচটা বের করে আনতে পারি। দেখেন ওই যে সাকলাইন ভাই 51 বলে 51 রানের ইনিংস খেলছিল, মানে সে 2টা লাইভ পাইছিল, একটা কট বিহাইন্ডের আবেদন ছিল, একটা এলবিডব্লিউ ছিল, 2টাই ক্লিন ছিল। পরবর্তীকালে আমরা দেখছি এটা ভিডিও, 2টার একটা টিফিন একটা অশোকা, এরা ডাউন প্লে করছে। সাব্বির 9th উইকেটে পার্টনারশিপ 9th উইকেটে 13 রান করলো, সে ইনজামামে প্রায় জয়ের কাছে পৌঁছায় দিল। এই সাব্বিরও 25 বলে 13 রান করার পথে 2টা এলবিডব্লিউ শাউট হলো তার এগেইনস্টে, ক্লিন শাউট, এবং এই ক্লিন শাউট দুটোই অশোকা ডাউন প্লে করলো। এবং পরবর্তীকালে এসে সুমন ভাই, সুজন ভাই, এরা বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে ওই সময় যদি ডিআরএস থাকতো তাহলে বাংলাদেশ ওই মানে শেষ বিকেলের বহু আগে ম্যাচ জিতে ড্রেসিং রুমে চলে যেত।
কারণ একের পর এক ভুল সিদ্ধান্ত দেওয়া আছে। এমনকি বাংলাদেশ বারবার আবেদন করতেছে দেখে অশোকা ডি সিলভা ম্যাচ রেফারির কাছে নালিশ করে বাংলাদেশকে শাস্তিরও ব্যবস্থা করতে চাচ্ছিল, যদিও পরে ম্যাচ রেফারি ফিল করছেন যে বাংলাদেশ ওয়াজ রাইট, ফলে কোনো শাস্তি বাংলাদেশকে দেওয়া হয় নাই। তাহলে বুঝেন যে কি জঘন্য আম্পায়ারিং হয়েছে। একেবারে শেষ যে ঘটনাটা ঘটলো সেটা ছিল একটা মহানুভবতার ঘটনা। একই ওভারে প্রথম রফিক ভাই বল করতেছে, সম্ভবত সেকেন্ড ডেলিভারিতে রফিক ভাই উমর গুলরে আউট করতে গেল, উমর গুলরে রান আউট করতে গেল, পায়ে লাগা পড়ে গেল, স্টাম্প আগে পড়ে গেল। দুর্ভাগ্য, দুর্ভাগ্য আর কারে বলে। একবারে তখন উমর গুল হাফ উইকেটে, উমর গুল বহু দূরে উইকেট থেকে লাগাইতে পারলে আউট হয়ে যায়। এবং রফিক ভাই ওই যে স্টাম্প তুলে যেভাবে আউট করে ওই প্রক্রিয়াটা করতে অনেক দেরি করে ফেললো, ততক্ষণে উমর গুল ঢুকে গেছে। এর 2 বল পরেই রফিক ভাই দেখতেছে যে রফিক ভাই প্রত্যেকটা ডেলিভারি করতে যাচ্ছে, আর ডেলিভারির আগেই উমর গুল হাফ উইকেটের অর্ধেকে প্রায় চলে যাচ্ছে। এখন আইন বলে রফিক ভাই চাইলে বল না করে বলটা দিয়ে স্টাম্প ভাঙে ফেললে ওই নন স্ট্রাইকার আউট হয়ে যাবে, যেহেতু সে ক্রিজ ছেড়ে চলে গেছে। আপনারা জানেন এটা পৃথিবীর সবচেয়ে আলোচিত আউটগুলোর ভিতরে একটা। বিতর্কিত শব্দটা আমি বলবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের আউট করা ঠিক আছে। আপনি যদি ডেলিভারির আগে অর্ধেক উইকেট আগায় থাকেন, এটা আনফেয়ার সুবিধা নিলেন না। আপনি আনফেয়ার সুবিধা নিতে গেলে তো আপনাকে আউট করতেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আউটটা নিয়ে খুব ক্রিকেট স্প্রিট টানে লোকজনে, যাই হোক এটা মনে করা হয় যে এই আউটটা করা ঠিক না। ওই আউটটা ভিনু মানকর 2 বার করছিলেন বলে ওনার নামে এই আউটটার নামকরণ করা হয়েছে ম্যানকারি। তো রফিক ভাই সে কাজটা করলো না। রফিক ভাই উমর গুলরে ডাকলো, তাকে বললো যে তুমি জায়গায় দাঁড়াও, তারপরে আমি বল করব। এখন উমর গুলরে যদি তখন রফিক ভাই আউট করে, তখনও সম্ভবত 17-18 রান বাকি, তখনই পাকিস্তান অল আউট হয়ে যায়, পাকিস্তান ম্যাচ হেরে যায়। রফিক ভাই সে কাজটা করলো না। এ নিয়ে রফিক ভাইয়েরও কোনো আফসোস নেই, আমারও কোনো আফসোস নেই। রফিক ভাই ঠিক রিটায়ারমেন্টের পর দিন আমি রফিক ভাইয়ের যে ইন্টারভিউ নিচ্ছিলাম ওইখানে জিজ্ঞেস করছিলাম, রফিক ভাই আউটটা করলেন না কেন? তো বললো দেখেন আউট করলে কি হইতো, বাংলাদেশ প্রথম টেস্ট জিততো। তো বাংলাদেশ কি প্রথম টেস্ট জিতে নাই? বাংলাদেশ প্রথম টেস্ট তো পরে জিতছে। আর এর চেয়ে বড় বড় ম্যাচও বাংলাদেশ দেখবেন একদিন জিতবে। বাংলাদেশ কাউরে কাউরে হোয়াইট ওয়াশ করবে, পাকিস্তানে গিয়ে জিতবে। কিন্তু আমি যদি ওই আউটটা করতাম তাইলে মানুষ বলতো যে বাংলাদেশ অভদ্রতা করে জিতছে। এই যে রফিক বা চেতনা, এই জিনিসটা মুলতান টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি। লোকে বলে পাকিস্তানের চেপে ধরা, কাছাকাছি যে হেরে যাওয়া, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বলি রফিক ভাইয়ের এই যে চেতনা, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে 21 বছর পার হয়ে গেছে। 21 বছর পার হয়ে যাওয়ার পরে রফিক ভাই ক্রিকেট থেকে অনেক দূরে, কিন্তু রফিক ভাইয়ের কথাটা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। আমরা কোন রকম অভদ্রতা, কোন রকম আইনের ব্যত্যয় না ঘটায় পাকিস্তানরে প্রবলভাবে চেপে ধরে আমরা শেষ পর্যন্ত সেই পাকিস্তানের মাটিতে টেস্ট জিতছি, রাওয়ালপিন্ডিতে। অতএব এখন বোঝেন যে কিভাবে আমরা মুলতানের প্রতিশোধ এই রাওয়ালপিন্ডিতে এসে নিলাম। মুলতানের সেই সুজন ভাইয়ের কাঁদতে কাঁদতে বেরোনোর দৃশ্য অবশেষে আমাদের মিরাজদের হাসতে হাসতে বেরোনোর দৃশ্যে পরিণত হলো। সুজন ভাইয়ের শিষ্যরাই আজকে, এই বাচ্চারা সব সুজন ভাইয়ের তৈরি, সুজন ভাই শিষ্যরাই আজকে শেষ পর্যন্ত সুজন ভাইদের চোখের জলটা মোছায় দিল। এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না।